প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? তো আজকে এই অনলাইন ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পাতাবাহার বিষয়টি সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তো পাতাবাহার বইটি থেকে এর আগের ক্লাসগুলোতে আমরা মধু আনতে বাঘের মুখে এই গল্পটি শেষ করেছিলাম, তাই না? তো আজকে আমরা ওই মধু আনতে বাঘের মুখে গল্পটির যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা সবাই মধু আনতে বাঘের মুখে এই গল্পটির প্রশ্ন বের করো, ঠিক আছে? তোমরা বের করবে 60 পৃষ্ঠা, পাতাবাহার বইটির 60 পৃষ্ঠা বের করবে, ঠিক আছে? এই যে দেখো 60 পৃষ্ঠা। তোমরা তাহলে ভিডিওটা একটু থামিয়ে বের করে নাও বইটা, ঠিক আছে? বের করেছে সবাই? আচ্ছা, এবার তোমরা সবাই তোমাদের বইটির দিকে তাকাও। দেখো, প্রথমে এক দাগেরটা আমরা পড়ে নিই, আলোচনা করে নিই। প্রথমে এক দাগের 1-এর 1 কি বলছে দেখো, সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলায় মানচিত্র থেকে খুঁজে বের করো। পশ্চিমবঙ্গের মানচিত্র দেখলে তোমরা বুঝতে পারবে, আমি বলে দিই তাও। সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গের কোন দুটি জেলায় তোমরা জানো? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলায় সুন্দরবন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার পরের প্রশ্নে যাই। 1-এর 2, সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো। সুন্দরবনের মধ্যে দিয়ে অনেক নদ নদী বয়ে চলেছে, ঠিক আছে? তার মধ্যে কয়েকটি নদ নদী তোমরা ম্যাপে দেখলেই খুঁজে পাবে। তা কয়েকটি নদ নদীর নাম বলে দিই, ঠিক আছে? সুন্দরবনের মধ্য দিয়ে বয়ে চলেছে যেমন মাতলা, ঠিক আছে, বিদ্যাধরী, ইছামতি, সপ্তমুখী, ঠিক আছে, আর ঠাকুরন, ঠিক আছে? এইরকম অসংখ্য নদ নদী সুন্দরবনের মধ্য দিয়ে বয়ে চলেছে, ঠিক আছে? আচ্ছা, এবার পরের প্রশ্নে যাই। 1-এর 3, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো। তোমরা সবাই জানো যে সুন্দরবন পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ, ঠিক আছে? বৃহত্তম বদ্বীপ অঞ্চল। তাহলে এই বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত? তোমরা পশ্চিমবঙ্গের বা ভারতের মানচিত্র দেখলে দেখতে পারবে যে ভারতবর্ষের ডান পাশে বঙ্গোপসাগর আছে এবং বাম পাশে আরব সাগর, ডান পাশে বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গের নিচের দিকে বঙ্গোপসাগর। তাহলে এই সুন্দরবন বদ্বীপ অঞ্চলটি বঙ্গোপসাগরের যে উপকূলে অবস্থিত। একটু মানচিত্রটা দেখে নাও। এই দেখো ভারতের মানচিত্র, ঠিক আছে? এই ডান সাইডে এই দেখো এখানে আছে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর, ঠিক আছে? এই যে আমাদের পশ্চিমবঙ্গের এই নিচু করে এই জায়গাটা করে সুন্দরবন এবং এটা বঙ্গোপসাগর। তাহলে এটা বঙ্গোপসাগরের উপকূলে এই সুন্দরবন অঞ্চলটি অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা দেখো 1-এর 4 কি বলছে? ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো। ম্যানগ্রোভ মানে সুন্দরবন অঞ্চলে
যে গাছগুলো জন্মায় তাদেরকে ম্যানগ্রোভ বলা হয়। ম্যানগ্রোভের বাংলা লবণাম্বু উদ্ভিদ। ঠিক আছে, মানে ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের একটা কতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকে। তোমরা একটা বই পড়তে পড়তে জেনেছো কি, শুলো বা শ্বাসমূল। ঠিক আছে, তোমরা একটা বৈশিষ্ট্য জেনেছো যে শুলো বা শ্বাসমূল। দেখো শ্বাসমূল, তাহলে ম্যানগ্রোভ অঞ্চলের যে বৃক্ষ বা গাছ তার একটা বৈশিষ্ট্য হলো শ্বাসমূল। কেন তোমরা জানো, ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদের ওই মাটি লবণাক্ত এবং আর্দ্র ভেজা, ফলে মাটির মধ্যে অক্সিজেন বাতাসের অভাব থাকে, তাই অক্সিজেন গ্রহণের জন্য শিকড়গুলো উপরের দিকে উঠে যায়, তাই তো, এটাকে বলা হয় শ্বাসমূল। তোমরা পড়েছো এটা শ্বাসমূল। ঠিক আছে, এবার 2 নম্বর একটা বৈশিষ্ট্য হলো ঠেসমূল। কি বললাম, ঠেসমূল। যেহেতু ঠেসমূল মানে কি, ঠেসমূল ঠেস দিয়ে রাখা হয়। সুন্দরবন অঞ্চলের এই যে মাটি তো নরম ভেজা, এবং এখানে জোয়ার ভাটা হয় সবসময়। এই অঞ্চলের নদীগুলোতে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার ভাটার ধাক্কা থেকে এবং ভেজা মাটিতে গাছগুলিকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখার জন্য ঠেস দিয়ে রাখে এইরকম কিছু মূল এই লবণাম্বু উদ্ভিদের বা ম্যানগ্রোভ বনাঞ্চলের যে গাছ তাদের দেখা যায়। ঠিক আছে, তাহলে অন্যতম আর একটি বৈশিষ্ট্য ঠেসমূল। তাহলে ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদের ঠেসমূল দেখা যায়। তাহলে দুটো বৈশিষ্ট্য হলো, একটা শ্বাসমূল দেখা যায়, একটা ঠেসমূল দেখা যায়। ঠিক আছে, এইবার একটা হয়ে গেল। এবার আমরা 2 দাগে চলে যাব। 2 দাগে বলছে গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এখানে দেখো, এখানে কতগুলো বাক্য রয়েছে এবং বাক্যর মাঝে মাঝে শূন্যস্থান আছে। সেই শূন্যস্থানে কি কি শব্দ হবে সেটা গল্প থেকে আমরা নেব। ঠিক আছে, তোমরা প্রথমে দেখো ড্যাশ মধু কাটতে গিয়েছিল ড্যাশ ড্যাশ আর ড্যাশ। তাহলে কি হবে, ড্যাশ মধু কাটতে, প্রথম শূন্যস্থানে কি হবে, বনে। প্রথম শূন্যস্থানে হবে বনে। বনে মধু কাটতে গিয়েছিল। প্রথম শূন্যস্থান হচ্ছে বনে মধু কাটতে গিয়েছিল ড্যাশ ড্যাশ আর ড্যাশ। ড্যাশ ড্যাশ আর ড্যাশ। তাহলে কে কে, ঘনাই, আরজান আর কফি। ঠিক আছে, এইরকম করে লিখে যেতে হবে দাঁড়ি। তারপরে দেখো মধু কাটতে ড্যাশ ড্যাশ চাই। তাহলে মধু কাটতে প্রথম শূন্যস্থানে 3 জন, তারপরে লোক চাই। 3 জনের কাজ হলো, এখানে অনেকগুলো শূন্যস্থান আছে, 3 জনের কাজ। তাহলে একজন কি করে, একজন মধু কাটে বা একজন কাস্তে দিয়ে মধু কাটে। ঠিক আছে, দ্বিতীয় জন কি করে, দ্বিতীয় জন মশাল দিয়ে ধোয়া করে মৌমাছি তাড়ায়। আর তৃতীয় জন মৌচাকের নিচে ধামা ধরে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, পরেরটা দেখো, বাঘ ড্যাশ কে আক্রমণ করেছিল। বাঘ কাকে আক্রমণ করেছিল, শূন্যস্থানে কি হবে, বাঘ ধনাইকে আক্রমণ করেছিল, কিন্তু সে নিজেই ড্যাশ ড্যাশ শীষের ভিতর, সে নিজেই গিয়ে পড়েছিল শীষের ভিতর। ড্যাশ কলস ড্যাশ মাথার উপর, কি হবে, মধুর কলস, তাই না, পরে বা পড়েছিল মাথার উপর, মধুর কলস পরে মাথার উপর। ড্যাশ সারা মুখে ড্যাশ ড্যাশ ছিটকে পড়লো। তাহলে প্রথম শূন্যস্থানে কি হবে, বাঘের সারা মুখে, তারপরে চোখে। ঠিক আছে, ড্যাশ ছিটকে পড়লো, কি, মধু ছিটকে পড়লো।
তাহলে শূন্যস্থানগুলোতে কি হবে সেটা আমি বলে দিলাম, সবগুলো লিখলাম না, আমি বলে দিয়েছি। ঠিক আছে, নিশ্চয় সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এবার তিন দাগের দেখো, 3 দাগের এদের মধ্যে যে যে কাজটা করত, এদের মধ্যে 3 জনের নাম আছে, ধনাই, আরজান, কফিল। তাহলে এদের মধ্যে 3 জনের কাজ। ধনাই কি কাজ করতো তোমরা পড়েছো, তোমরা জানো। ধনাই কি কাস্তে দিয়ে মধু কাটতো। আরজান এবং কফিল যে কোন কাজ নির্দিষ্ট করতো সেরকম কিছু বলেনি, তবে আমরা এরকম বলতে পারি, আরজান মশালের সাহায্যে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াতো। কফিলের একটা কাজ হলো, আর যে কাজটা বাকি থাকলো সে কাজটা কফিল করতো। কি বাকি থাকলো? কফিল মৌচাকের নিচে ধামা নিয়ে দাঁড়িয়ে থাকতো। ঠিক আছে, তাহলে ধনাই, আরজান এবং কফিল 3 জনের 3টে কাজ হয়ে গেল। আচ্ছা, এইবার তোমরা দেখো পরেরটা আছে শব্দার্থ। এক পা মানে সবসময় তৈরি, এটা তোমরা জানো, তোমরা পড়তে আলোচনা করেছো এইটা, আর আমি বলছি না, এটা পড়ে নেবে সবাই। তারপর দেখো চারেরটা হচ্ছে অর্থ লেখো। প্রথমে কি আছে দেখো, প্রথমে ধামা। প্রথমে আছে ধামা, তারপরে গোয়ার তুমি, চট হাজির ঝিরঝিরে, আর ঝিরঝিরে। ঠিক আছে, এবার দেখো তাহলে এই কটা শব্দের অর্থ লিখতে হবে। তাহলে প্রথমে ধামা দেখো, তোমরা জানো ওই যে শব্দার্থে আছে শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের যে ঝুড়ি, এটাকে ধামা বলা হয়। গোয়ার তুমি মানে গোয়ার মানে জেদি, তাহলে গোয়ার তুমি মানে জেদের বশবর্তী হয়ে কাজ। ঠিক আছে, চট কি তোমরা জানো সবাই, পাটের সুতো থেকে প্রস্তুত মোটা কাপড় বিশেষ বা মোটা চাদর। হাজির মানে কি? হাজির হওয়া, হাজির মানে উপস্থিত। ঠিক আছে, এবার ঝিরঝিরে মানে কি? ঝিরঝিরে বাতাস বইছে, তাহলে ঝিরঝিরে মানে মৃদু মন্দ গতিতে প্রবাহিত হওয়া বা ধীরে ধীরে প্রবাহিত হওয়া। যেমন সুন্দরবনে তোমরা পড়েছো, ওই পাঠ্যটি পড়ার সময় ঝিরঝিরে বাতাস বয়ে চলেছে, তাহলে ঝিরঝিরে মানে মৃদু মন্দ গতিতে প্রবাহিত হওয়া। ঠিক আছে, আচ্ছা, অর্থলেখ হলে এবার বাক্য রচনা, তারপরে বাক্য রচনায় চলে যাবো এবার। ঠিক আছে, তার বাক্য রচনা। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে নাস্তা, তাই না? প্রথমে নাস্তা, তারপরে মৌচাক রং স্ফূর্তি কলস, মৌচাক রং স্ফূর্তি কলস। ঠিক আছে, এবার দেখো তাহলে প্রথমে কি আছে, প্রথমে নাস্তা মানে কি? নাস্তা মানে জল খাবার দিয়ে নাস্তা দিয়ে অনেক বাক্য রচনা করা যায়। যেমন একটি বলি, একটি হলো আমি আজ আমার বন্ধুর বাড়িতে সকালে নাস্তা করেছি, হলো। ঠিক আছে, পরে দেখো মৌচাক দিয়েও তোমরা অনেক বাক্য রচনা করতে পারবে নিজেরা। ঠিক আছে, যেমন মৌচাক মৌমাছি দ্বারা আবৃত থাকে, এক। ঠিক আছে, আর একটা যদি বলি, মৌমাছি মধু সংগ্রহ করে মৌচাকে সঞ্চিত করে,
মৌমাছি মধু সংগ্রহ করে এনে মৌচাকে সঞ্চিত করে। ঠিক আছে, পরটা কি আছে? রং। রং রং যেমন পলাশ ফুলের রং লাল, তোমরা বইতে পড়েছো গরান গাছের ফুলের রং হলুদ। ঠিক আছে, তারপরে কি? স্ফূর্তি। স্ফূর্তি স্ফূর্তি ঠিক আছে, তাহলে স্ফূর্তি দিয়ে কি হবে? স্ফূর্তি যেমন পরীক্ষায় ভালো নম্বর পেয়ে মনটা স্ফূর্তিতে ভরে গেল, তাই না? আর কি? নদীর ধারে বা সমুদ্রের ধারে, যেটাই বলো, নদীর ধারে হাঁটতে হাঁটতে মনটা স্ফূর্তিতে ভরে উঠলো। ঠিক আছে, এবার কলস। কলস কলস মানে তো তোমরা জানো, তাই না? কলস মানে মাটির বা ধাতুর তৈরি জলপাত্র বিশেষ। তাহলে কলস, এটা বলা যায় মাটির কলসে জল ঠান্ডা থাকে। ঠিক আছে, এইভাবে বাক্য রচনাগুলো করতে হবে। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এবার দেখো, আচ্ছা এটা বুঝি। এইবার 6 দাগটা আছে, 6 দাগটা একটু পরে বলছি, আমি 7-এ চলে যাই আগে। 7 দাগেরটা দেখো, 7 দাগ। নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। 7 দাগ। বিপরীত শব্দ। বিপরীত শব্দ মানে তোমরা সবাই জানো বিপরীত মানে কি? বিপরীত মানে উল্টো, মানে যেটা যেমন আলো, আলোর বিপরীত কি? অন্ধকার, তাই না? বিপরীত শব্দ মানে উল্টো শব্দ। ঠিক আছে, ভালো, ভালোর বিপরীত মন্দ। কিন্তু এখানে কি কি আছে দেখো, এখানে আছে কাঁচা। কাঁচা কি হবে? কাঁচা তোমরা সবাই জানো, কাঁচা পাকা। পাকা, ঠিক আছে। তারপরে দেখো ভর্তি। ভর্তি কি হবে বলো? ভর্তি খালি। ভর্তি খালি, ঠিক। এবার দেখো তীক্ষ্ণ। তীক্ষ্ণ, তীক্ষ্ণটা কি হবে? তীক্ষ্ণ। তীক্ষ্ণ বিপরীত হবে ভোঁতা। ভোঁতা। তারপরে কি আছে দেখো দীর্ঘ। দীর্ঘ হবে রস্য। দীর্ঘ মানে লম্বা, রস্য মানে ছোট হয়। ঠিক আছে, তাহলে দীর্ঘ রস্য বোঝায়। বোঝায়, বোঝাইতে কি হবে? বোঝায় হলো, বোঝায় দেখো, বোঝায় খালি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো, খুব সহজ এটা। দেখো তারপরে কি আছে? সমার্থক শব্দ। সমার্থক শব্দ 28টা। সমার্থক শব্দ মানে, সমার্থক মানে সম অর্থ, একই অর্থ। ঠিক আছে, মৌমাছি। মৌমাছি শুধু মৌমাছি দ্বারা, মৌমাছিকে আরো অনেক শব্দ আছে যার দ্বারা মৌমাছি বোঝানো হয়, সেগুলোই সমার্থক শব্দ, মানে একই অর্থ বহন করে যে শব্দগুলি। তাহলে মৌমাছি, মৌমাছির সমার্থক শব্দ কি হবে একটু দেখে নাও। মৌমাছি। মৌমাছি, মৌমাছি আরো শব্দের দ্বারা মৌমাছিকে বোঝানো হয়। যেমন দেখো, যেমন অলি, বললাম অলি, অলি, মধুকর, মধুকর, ভ্রমর, সব মানে মৌমাছি। অলি মানে মৌমাছি, মধুকর মানে মৌমাছি, ভ্রমর মানে মৌমাছি। এগুলো সমার্থক শব্দ। তারপর বাঘ। বাঘ, বাঘ কি হবে? বাঘ, বাঘের সমার্থক দেখো ব্যাঘ্র। বলে আকার, তারপরে ব্যাঘ্র হয়, আবার শের হয়, শের হয়। ঠিক আছে, শের মানেও বাঘ। তারপরে দেখো ফুল।
ফুল, ফুল কি হবে জানো তোমরা? কুসুম, পুষ্প, পুষ্প, প্রসূন, সব মানেই কিন্তু ফুল। কুসুম মানে, পুষ্প মানে, প্রসূন সব মানে কিন্তু ফুল, একই জিনিস। বন, 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 বনটা কি? বনের সমার্থক শব্দ যেমন দেখো কানন, কানন, তাই না? বাগিচা হয়, বাগিচা হয়। তারপরে জঙ্গল, অরণ্য, অরণ্য, তারপরে জঙ্গল, ঠিক আছে? এগুলো কিন্তু হয়। অরণ্য, কানন, বাগিচা, অরণ্য, জঙ্গল সব কিন্তু এই বনের কিন্তু সমার্থক শব্দ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 8 দাগ শেষ হলো। এবার আমরা ওই 6 দাগটা আলোচনা করিনি, এবার 6 দাগটা আলোচনা করে নেব। কি কি আছে দেখো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এই যে 6 দাগের এগুলো আগে লিখে নিই। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। দেখো এই 6 দাগ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পদের শ্রেণীবিভাগ, পদের প্রকারভেদ। এটা বোঝাতে অনেকটা সময় লাগে, এটা বোঝাতে কিন্তু একটা ক্লাস লেগে যায়। তবে যেহেতু আমাদের হাতে এটা শুধু এইটা বোঝানো নয়, প্রশ্নগুলো করতে হবে, সেই জন্য অত ডিটেলস যেমন সংক্ষেপে বলবো। তাহলে বিশেষ্য, বিশেষ্য কি? তাহলে যে পদের দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, তাই না, স্থান, তাই না, কোনো অবস্থার নাম বোঝায়, সেটাই কিন্তু বিশেষ্য। তাহলে যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বিশেষ করে বোঝায়, বিশেষ করে কাউকে কোনো কিছু নাম বোঝানো হয়, সেইটাই বিশেষ্য। ঠিক আছে। আর বিশেষণ কোনটা? বিশেষণ হলো বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যাকে যা বোঝায়, যে পদ বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়, সেটি বিশেষণ। ঠিক আছে। তারপরে সর্বনাম। সর্বনাম কি? সর্বনাম হলো বিশেষ্যকে বারে বারে না বলে বিশেষ্যের পরিবর্তে যে শব্দ বা পদ ব্যবহার করা হয়, তাকেই বলা হয় সর্বনাম। অব্যয়। অব্যয় কোনটা? অব্যয় হলো লিঙ্গ, পুরুষ, বচন ভেদে যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, সেটাই অব্যয়। ক্রিয়া। বিশেষ্যের কাজ করা বোঝায় যে পদের দ্বারা, সেইটাই ক্রিয়া। ঠিক আছে। এইবার এই ঝুড়িতে দেখো, এই গোল যে বক্সটা, এই যে ঝুড়িটা রয়েছে, হ্যাঁ, এর মধ্যে যে শব্দগুলো বা পদ বলি রয়েছে, সেগুলো কোনটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, সেটা আমরা লিখবো। প্রথমে কি আছে দেখো? প্রথমে আছে এক। তাহলে এক কি? একটা আমরা বিশেষণের মধ্যে রাখবো। কিন্তু এক সংখ্যা যদি বিশেষভাবে বোঝানো হয়, তাহলে কিন্তু সেটা বিশেষ্য হয়। কিন্তু এক যখন বিশেষ্যের সংখ্যা বোঝানো হবে, তখন এক হয়ে যায় বিশেষণ। ঠিক আছে। তাহলে এক এখানে বিশেষণ। বিশেষণের ঘরে একটাকে রাখবো, বিশেষ্যও হয় মাঝে মধ্যে, তবে এখানে আমরা বিশেষণ ঘরে রাখছি। তারপরে দেখো কাটে। কাটে, কাটে মানে একটা কাজ করা, বিশেষ্যের কাজ করা বোঝাচ্ছে কাটের দ্বারা। তাহলে কাটে কি? কাজ করা বললে ক্রিয়া হয়, তাহলে কাটে ক্রিয়ার ঘরে কাটে। ঠিক আছে। এইবার দেখো আর। আর আর হলো অব্যয়, কারণ এর কোনো পরিবর্তন হয় না, আর কিন্তু অব্যয় হবে। আর ঠিক আছে। তারপরে দেখো ভুল। ভুল, ভুল একটা নির্দিষ্ট কিছুকে একটা কিছু নাম ভুল, তাহলে ভুল এটা হবে বিশেষ্য।
কুলে হবে বিশেষ্য ঘরে। তারপর দেখো পথ, পথও একটা নির্দিষ্ট কিছুর নাম, পথ তাহলে বিশেষ্য হবে পথ। তারপরে দেখো বিশ্বাস, বিশ্বাসও বিশেষ্যই হবে, নির্দিষ্ট একটা কিছুর নাম বিশেষ্য, বিশেষ করে একটা কিছুর নাম বিশ্বাস। তারপর দেখো গোয়ার, গোয়ার, গোয়ার মানে কি জেদি, তাহলে এইটা কোনো বিশেষ্যের কিন্তু দোষ গুণ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে গোয়ার হবে বিশেষণ। গোয়ার। তারপরে দেখো বোঝাই, বোঝাই, বোঝাইটা বিশেষ্য হবে, বোঝাইটা বিশেষ্য। এটা একটা বিশেষভাবে একটা কিছুর নাম বোঝানো হচ্ছে, সেই জন্য বিশেষ্য, ঠিক আছে। কিন্তু বোঝাই আবার অনেক সময় বিশেষণ হিসেবে ব্যবহার করে, যেমন বস্তা বোঝাই করা হলো, এখানে বোঝাই আবার বিশেষণ হয়ে যায়, কিন্তু এখানে বিশেষ্য হিসেবে আমরা দেখব। আচ্ছা, গভীর, গভীর এটা বিশেষের দোষগুণ অবস্থার মধ্যে একটা পড়ে যায়, গভীর তাহলে বিশেষণ গভীর। তারপরে দেখো সকাল, সকাল অবশ্যই বিশেষ্য, সকাল। ডাঙা বিশেষ্য, ডাঙা বিশেষ্য। সরু, সরু কি হবে, সরু বিশেষণ, বিশেষের একটা অবস্থার মধ্যে পড়ে আছে সরু, সরু। তারপরে তাড়ায়, তাড়ানো একটা কাজ করা, তাহলে ক্রিয়া, তাড়ায় ক্রিয়া। তার, তার কি হবে, তার হবে সর্বনাম, কারণ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে তার, তার সর্বনাম। চিৎকার, চিৎকার হলো, চিৎকার মানে উচ্চ কণ্ঠস্বর, এটা বিশেষ হবে, চিৎকার। মারলো, মারা একটা কাজ, বিশেষের ক্রিয়া, তাহলে এটা ক্রিয়া হবে মারলো, মারলো, ঠিক আছে। সে, সে কি হবে, সহজ, সে হবে সর্বনাম, কারণ বিশেষের পরিবর্তে সে ব্যবহৃত হচ্ছে। ওদের, ওদেরও সর্বনাম, ওদের সর্বনাম। ছোট, ছোট কি একটা বিশেষের একটা দোষগুণ অবস্থার মধ্যে পড়ে যায়, ছোট, ছোট হচ্ছে তাহলে কি হবে বিশেষণ, ছোট বিশেষণ। কিন্তু, কিন্তু অব্যয়, কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ও, ও অব্যয়। আচ্ছা, এবার দেখো বেজায়, বেজায় বিশেষণ, তাই না, বেজায় মানে খুব, খুব বেশি। শক্তি, শক্তি কি বিশেষ্য, শক্তি বিশেষ্য। নিয়েছে, নিয়েছে ক্রিয়া। মানে এইটা 6 দাগের বিশেষ্য বিশেষণ খুব সংক্ষেপে বোঝালাম, এটার জন্য আরো অনেক সময় দরকার, ঠিক আছে। তো তাহলে বিশেষ্য ভুল, পথ, বিশ্বাস, বোঝাই, সকাল, ডাঙা, চিৎকার, শক্তি। বিশেষণ এক, গোয়ার, গভীর, সরু, ছোট, আর হচ্ছে বেজায়। সর্বনাম তার, সে, ওদের। অব্যয় আর, কিন্তু, ও। ক্রিয়া কাটে, তারাই, মারলো এবং নিয়েছে, এইগুলো হলো বিশেষণ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। পরবর্তী যেটা আছে সেটা পরে হবে। তো তোমরা সবাই একবার নিজেরা এটা ভালো করে পড়ে নেবে এবং নিজেরা এটা বাড়িতে তৈরি করবে, ঠিক আছে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। এখানে আজকে শেষ করছি, ঠিক আছে।